এখন আমি আলোচনা করব যে স্যার সৈয়দ আহমেদকেই অনেকে বলে যে দ্বিজাতি তত্ত্বের জনক। কিন্তু আসলে এই দ্বিজাতি তত্ত্বের জনক হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এটা আগে বুঝতে হবে। এবং শুরুটা হয়েছিল খুব মানে নিষ্ঠুরভাবে বঙ্কিমের হাতে। এবং স্যার সৈয়দ আহমেদ তিনি 1888 সালে তিনি এই ইটা লিখেছিলেন, নাম কি বলে, 1888 সালে তিনি মিরাটে একটা বক্তৃতা দেন। সেই বক্তৃতায় তিনি দীর্ঘ বক্তৃতা। সেখানে তিনি বাংলায় ২ টা জাতির অস্তিত্ব তিনি বলেন আছে, স্বীকার করে নেন। সেটা হলো একটা হলো বাঙালি, আরেকটা হলো মুসলমান। এখন প্রশ্ন হলো যে আ মুসলমান কি বাঙালি হতে পারে না? আসলে ওই সময়কার যে চিন্তাভাবনা এইটাকেই অনেকে বুঝতে পারে না যে ওই সময় বাঙালি বলতে বাঙালিরা সাধারণত হিন্দুকে বোঝাইত। পরবর্তীতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন যে বাঙালি, বাঙালি, মুসলমান, মুসলমান, খ্রিস্টান, খ্রিস্টান। তো আমরা তো জানি যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মোটেই মুসলিম বিদ্বেষী না, কিন্তু এই কথাটা তিনি বলেছেন ওই সময়কার যে মানুষের চিন্তা চেতনা এটা। তাহলে এই 1885 সালে ইটা গঠিত হয় কংগ্রেস, এবং এখানে একজন বাঙালি এটার প্রধান হন, উমেশচন্দ্র ব্যানার্জি। তো উমেশচন্দ্র ব্যানার্জি প্রচণ্ড ইংলিশ ঘেঁষা ছিলেন, এবং স্যার সৈয়দও অনেকখানি ইংলিশ ঘেঁষা ছিলেন। কিন্তু স্যার সৈয়দের যে চিন্তাভাবনাটা সেটা ছিল, তিনি তো বাঙালি ছিলেন না, তিনি ছিলেন উত্তর ভারতীয়। কাজেই তিনি বাংলাদেশের লোককে বাঙালি আর মুসলমান এই ২ ভাগ করতেই পারেন। কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কেন ভাগ করলেন? কারণ বঙ্কিমচন্দ্র নিজেই তো একটু বর্ণবাদে বিশ্বাস করেন। নিজের ধর্মের মধ্যেই তারা এই নাম কি বলে, আ ব্রাহ্মণ, শূদ্র, কায়স্থ, তারপরে ব্রাহ্মণ, শূদ্র, বৈশ্য, ক্ষত্রিয়, এই ৪ টা ভাগে তো ভাগ করেই রাখছে তারা নিজেদের মধ্যে। কাজেই তারা যে নিজেদের যে বিভিন্নভাবে ভাগ করে, এইটা তো নতুন কিছু না। এবং তারা এই যে বঙ্কিমচন্দ্র এতটাই বর্ণবাদী ছিলেন যে লিঙ্কনকে তিনি দোষারোপ করেছিলেন যে মানে তিনি সাদা মানুষ হয়ে দক্ষিণে সাদা মানুষকে কেন আক্রমণ করলেন? অথচ তিনি তো একটা মহান উদ্দেশ্য ছিল যাতে আমেরিকা বর্ণবাদ মুক্ত হয়, এবং এটা হয়েছিল আল্টিমেটলি। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই এই আর আমি এর আগেও আমি আমি আলোচনা করেছি এই পাকিস্তান প্রস্তাব নিয়ে ইকবালের। এতে বাঙালি মুসলমান যেহেতু পাকিস্তান প্রস্তাব এবং স্যার সৈয়দের ১৯৮৮-র ভাষণ এগুলো নিয়ে আলোচনা করে না, ফলে বাঙালি মুসলমানকে অনেকেই মনে করে মূর্খ। তো বাঙালি মুসলমান তার নিজের জ্ঞান গরিমা ইত্যাদি বাড়ানোর জন্য হলেও এই 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 ভিডিওটা পুরোপুরি দেখতে পারেন। তাহলে কি হবে, বাঙালি মুসলমান ২-৪টা কথা বলতে পারবে। তো ১৯৮২ সালেই কিন্তু এই ১৮৮২ সালে কিন্তু লিখেছিলেন শরৎচন্দ্র সত্যেন্দ্রনাথ দত্তের জন্মসাল। এই সালেই কিন্তু আনন্দমঠ প্রকাশিত হয়েছে। প্রচণ্ড সাম্প্রদায়িক একটা রচনা। সেখানে তিনি মানে এই মানে মুসলমান সরে ব্রিটিশদের আগমনকে স্বাগত জানাচ্ছেন, যেন ব্রিটিশ ছাড়া হিন্দুরা শিখতে পারবে না। নাম কি বলে, এই জ্ঞান গবেষণা বা বিজ্ঞান। জাপান তো যে এই ব্রিটিশের দখল করা লাগেনি। জাপান তো নিজে থেকেই জ্ঞান গবেষণা শিখে ফেলেছে। তো কাজেই এটা একটা পুরা মানে অর্থহীন, অযৌক্তিক, মুসলিম বিদ্বেষী একটা রচনা ছিল বন্দে মাতরম, এবং এখানকারই একটা গান, নাম কি বলে, যদিও গানটা পূর্বেই লেখা হয়েছিল, কিন্তু এটা ওই প্রেক্ষাপটে খুব দারুণভাবে মানিয়ে গিয়েছিল, বন্দে মাতরম। এই বন্দে মাতরম কিন্তু নিয়ে পরবর্তীতে পাকিস্তান সৃষ্টি হয়। তো কাজেই বঙ্কিমচন্দ্রকেই অনেকে বলে যে পাকিস্তানের জনক, এটা অন্তত ভুলও না। কাজেই এরই পরিপ্রেক্ষিতেই কিন্তু এই বাঙালি বিদ্বেষ যেটাকে বলছি, বাঙালি হিন্দু বিদ্বেষ, সেটা বুঝতে হবে। বাঙালি হিন্দু বিদ্বেষ যেটা ১৮৮৮ সালে মিরাটে তিনি যে বক্তৃতাটা দিয়েছিলেন, তখনও কিন্তু বঙ্কিমচন্দ্র বেঁচে আছেন। তো এই বক্তৃতায় তিনি বলেছিলেন যে এই যদি ব্রিটিশরা চলে যায় তাহলে হিন্দু আর মুসলমানদের মধ্যে কি আবার লড়াই শুরু হবে? যেরকম মারাঠাদের সাথে দিল্লি সালতানাতের যুদ্ধ শুরু হয়ে গেছিল, বা তার আগে মারাঠা মানে কি, এটা হলো গিয়া এই শিবাজি আওরঙ্গজেবের লড়াই, বা তার পরবর্তীতে আরও এই শিখদের সাথে এই ওই পাঞ্জাবি মুসলমানদের লড়াই, বা ওই যে এই ধরনের যে আহমেদ শহীদ ব্রেলভির যে লড়াই, তো এই জিনিসগুলো কিন্তু আবার একটা চিন্তা চেতনার জন্ম দেয়, এবং সেইখানে স্যার সৈয়দ বলছেন যে হয়তো মানে মুসলমানদের লেখাপড়া করে আগে যেতে হবে, নাহলে কিন্তু বর্তমান যে পরিস্থিতি সেখানে কিন্তু যুদ্ধ সবসময় বাহুবলে হয় না। বুদ্ধিশুদ্ধির দিক থেকে, লেখাপড়ার দিক থেকে বাঙালি হিন্দু অনেক এগিয়ে গিয়েছে। এই কথাগুলো মানে এই কথাগুলো বুঝতে হলে বুঝতে হবে যে বাঙালি তখন এই জার্মান দর্শন পড়েছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এবং আরেকজন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ও রবীন্দ্রনাথের বড় ভাই, এবং রবীন্দ্রনাথও উঠে আসছিলেন ওই সময়টা।
এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে ওই সময় আর এই উত্তর ভারতে যারা চর্চা করছিলেন, মির্জা গালিব থেকে শুরু করে তার পরবর্তীতে হালি, হুসাইন আজাদ, শিবলি নোমানি, তাদের জার্মান দর্শন পড়া ছিল না। তো এর ফলে হয়েছে কি, যদিও বৈশ্বিক বিচারে মুসলমান ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম এবং তারপরে যদি ইহুদি এবং হিন্দুগুলো আসতে পারে, কিন্তু হিন্দুদের মধ্যে বর্ণবাদ আছে, আর ইহুদিরা খুবই স্বল্প জায়গায় পরিচিত, আর খ্রিস্টানরা তো একটা অসুস্থতা নিয়ে বড় বড় সমাজে গোটা বিশ্বে কলোনিয়ালিজম ছড়িয়ে দিচ্ছে। তো কাজেই এই যে মুসলমানরা শ্রেষ্ঠ ধর্ম হওয়ার ফলেও কিন্তু জ্ঞান গরিমার অভাবের জন্য মুসলমানরা কিন্তু ওই সময় মানে হালে পানি পাচ্ছিল না। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে ওই পরিপ্রেক্ষিতেই সৈয়দ আলতাফ হোসেন হালি, যিনি কারওয়ায় আলিগড় লিখেছিলেন, তিনি কিন্তু ওই মানে মুসাদ্দাস হালি লেখেন, যেখানে তিনি মদ্দেজাজের বা তার আরেক নাম হলো মদ্দেজাজের ইসলাম, যেখানে তিনি ইসলামের জোয়ার ভাটাতে তিনি অনেক কান্নাকাটি করেন। তো এই কান্নাকাটিরই একটা বহিঃপ্রকাশ হলো গিয়ে 1888 সালে। পরবর্তীতে দেখবো যে বাঙালি কান্নাকাটি করতেছে ইকবাল আসার পর থেকে, যে বাঙালি সবসময় নিজেকে লুকিয়ে রাখতেছে, কারণ তারা জানে যে ইকবালের সাথে রবীন্দ্রনাথ বা শরৎ বা প্রমোদ চৌধুরী কেউই মোকাবেলা করতে পারবে না, কারণ এই পরিমাণ মিথ্যাচার বঙ্কিম, রবীন্দ্রনাথ এবং এই প্রমোদ চৌধুরী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় করে গেছেন। যে পাকিস্তান প্রস্তাব যখন 1930 সালে করেছিলেন এলাহাবাদে, যে একটা হিন্দুদের সহ তার প্রতিবাদ করার যুক্তি দেওয়ার সাহস এই বঙ্কিম, রবীন্দ্রনাথ, প্রমোদ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এরা পাননি। তাহলে কিন্তু আমরা যখন কথা বলছি তখন এই কবিতা লেখাই শুরু করেননি আল্লামা ইকবাল। 1902 সালে তিনি কবিতা লেখা শুরু করেন, আর 1904 সালে তিনি সারে জাহাঁ সে আচ্ছা লেখেন আল্লামা ইকবাল। কিন্তু আমরা কথা বলছি 1888 সালের কথা। তখন কিন্তু তিনি মানে এই 1888-র আগেই কিন্তু মানে এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মানে উর্দু সাহিত্য যখন বিকাশ হয়েছে তার অন্তত 50 বছর আগে বাংলা সাহিত্যের বিকাশ শুরু হয়ে যায়, অত্যন্ত আধুনিক বাংলা সাহিত্য হয়ে পড়ে। তো এর পিছনে ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত এবং এই মাইকেল মধুসূদন দত্ত এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনজনই ইন্টারন্যাশনাল মানের স্কলার। কিন্তু এই সময় নাম কি বলে, এবং দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, এটা কিন্তু অস্বীকার করা যাবে না, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর কিন্তু জার্মান দর্শন এগুলো জানতেন। আর রবীন্দ্রনাথ কেবল উঠে আসতেছেন, রবীন্দ্রনাথ ছোটো গল্পগুলো লিখতেছেন। হ্যাঁ, কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু বিশ্বজনীন স্বীকৃতি তখনও মানে বিশ্বজন জ্ঞানী তার অর্জন করা হয়নি, তো বিশ্বজন স্বীকৃতি তিনি কীভাবে পাবেন। কিন্তু আমরা দেখব যে তিনি আস্তে আস্তে 1891, 92 বা 1890-এর দশকে তিনি হেগেল টেগেল ইত্যাদিতে পড়তেছেন। কে রবীন্দ্রনাথ ঠাকুর, তিনিও একটা বৈশ্বিক প্রতিভা হয়ে উঠতেছেন। কিন্তু আমরা যখন কথা বলতেছি 1888 সালে, না মানে তখন বঙ্কিম জীবিত আছেন, এবং বঙ্কিমের সাথে রবীন্দ্রনাথের একটা ডিবেট হয়েছে, সেটা নিয়ে আমার ভিডিও আছে, সেটা আপনারা দেখতে পারেন। কিন্তু আমি যেটা নিয়ে কথা বলছি সেটা অন্য বিষয়, সেটা হলো গিয়া যে এই বঙ্কিম নাম কি, এই এই যে হলো গিয়া স্যার সৈয়দ আহমেদ খান, যাকে যিনি আলিগড়ের প্রতিষ্ঠাতা, তিনি কেন এই বাঙালিকে বারবার অ্যাটাক করছিলেন? কারণ বাঙালি হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা এই যদি আপনি তার খুবই আখান মঞ্জুরিতে ইসলামী প্রশংসায় লিখেছেন, কিন্তু তার যদি আপনি গদ্যটা দেখেন সেখানে কিন্তু দেখবেন যে 0% আরবি ফার্সি। কারণ ওই সময় আরবি এবং আরবি টু বা ডিকশনারি পাওয়া যেত, আরবি টু বাংলা ডিকশনারি পাওয়া যেত, এবং ওই ডিকশনারিতে তিনি আরবি শব্দগুলো যেগুলো বাঙালি মুসলমানরা বলে বা বাঙালি হিন্দুরা বলে, সেই আরবি শব্দগুলোকে সংস্কৃত শব্দ দ্বারা ওই ডিকশনারি দেখে ওই সংস্কৃত শব্দগুলো বসাইতেন। কে বসাইছেন? এটা হলো গিয়া এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং মাইকেল মধুসূদন দত্ত, তিনজনাই। তো এর মধ্যে মাইকেল মধুসূদন দত্ত এতই কঠিন এই শব্দগুলো বসিয়েছেন যেগুলো আপনি ডিকশনারি সহ মানে বুঝতে পারবেন না। কিন্তু আমরা যদি ঠিক ওই সময়কারাই যদি আপনি ইসের দিকে যাই, নাম কি বলে, উর্দু সাহিত্য, সেখানে কিন্তু প্রচুর বিদেশি শব্দগুলো ঢুকানো হচ্ছে, মানে ফার্সি, আরবি, তুর্কি শব্দগুলো ঢুকিয়ে উর্দু ভাষাকে এনরিচ করা হচ্ছে। ওই সময় মানে হুসাইন আজাদ যে চমৎকার কবিতা পরিশ্রমের গানগুলো লিখতেছেন, বা আলতাফ হোসেন হালি যে জাতীয় জাগরণের কথা বলতেছেন, সেগুলো কিন্তু অসাম্প্রদায়িক, আর এবং সেগুলো প্রচণ্ড পরিমাণে বিদেশি শব্দগুলো এর মধ্যে ঢুকানো হচ্ছে। এবং কিন্তু একটা লিমিটেশন ছিল যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যত পড়াশোনা জানতেন, যত জার্মান দর্শন তিনি জেনেছেন, যত ফ্রেঞ্চ দর্শন, যত ব্রিটিশ দর্শন জেনেছেন, এগুলো কিন্তু বা এই নাম কি বলে, এই স্যার সৈয়দ আহমেদ খান বা এই আলতাফ হোসেন হালি বা এই শিবলি নোমানি বা হুসাইন আজাদ, এদের পড়াশোনা ছিল না। পরবর্তীতে আমরা দেখব যে এই ইকবাল আইসা জার্মান দর্শন
দর্শন, ব্রিটিশ দর্শন, ফ্রেঞ্চ দর্শন এগুলো এত ব্যাপকভাবে পড়াশোনা করেছেন যে তখন এই যারা মিথ্যা কথা বলতেছিল এই শরৎচন্দ্র ওই সময় যে ইকবালের সময় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বা এই এর নাম কি বলে রবীন্দ্রনাথ ঠাকুর বা প্রমোদ চৌধুরী এরা তিনজনই জার্মান দর্শন জানা ছিলেন, তারা কিন্তু পাকিস্তান প্রস্তাবকে চ্যালেঞ্জ করার সাহস পাননি। কিন্তু আমরা দেখতেছি যে এই তিনি যে এই ওই সময় যে বাঙালিরা যে বিশ্বজনীন জ্ঞানগুলো অর্জন করেছিলেন তার ফলে, এবং সেখান থেকে তাদের ভাষা থেকে এই ফার্সি শব্দ, আরবি শব্দ ঝিটিয়ে বিদায় করতেছিলেন, সেখানে সংস্কৃত শব্দ বসাচ্ছিলেন মাইকেল মধুসূদন দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং এই মাইকে এর নাম কি বলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তাদের দেখা দেখি কিন্তু একদল এই উত্তর ভারতে শুরু হলো যে তারা এই দেবনাগরী লিপিতে অবিকল সংস্কৃত লিপিতে এই যেটা ফার্সি লিপি মানে নাস্তালিক, সেই উর্দু ভাষাটাকেই ফার্সি লিপিতে লেখা হিন্দি বলে এই দেবনাগরী বা সংস্কৃত লিপিতে লেখা তারা হিন্দি বলে চালানো শুরু করলো। এটাতে যার ফলে এই 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 বাংলা এই বাংলার মতো একটা অচল ভাষার মতো ভাষায় পরিণত হওয়ার সম্ভাবনা দেখা দিল। যে আমরা দেখি যে এখনও কিন্তু বাংলা ভাষাটা অনেকখানি সুরেলা না, কিন্তু আমরা দেখব যে এই ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত বা নজরুল ইসলাম দুজনেই ছন্দের জাদুকর, দুজনেই কিন্তু এই পরিমাণ আরবি ফার্সি শব্দ এখানে ঢুকিয়েছেন বাংলা ভাষায়, যার ফলে তাদের পক্ষে এই নাম কি বলে ভাষা, এই কবিতা, ছন্দ ইত্যাদি মেলানো খুবই সহজ হয়ে গেছিলো। তো এই জিনিসটাই কিন্তু এই যে কবিতার ভাষা ছিল উর্দু, সেটা কিন্তু এই যেহেতু তারা হিন্দিতে দেবনাগরীতে লিপিতে কাজ শুরু করলেন, তখন কিন্তু তার এই মিলবহুল বা চমৎকার সুন্দর শব্দগুলা এই বিদঘুটে সংস্কৃত শব্দে এই লেখার একটা প্রবণতা দেখা দিল বাঙালিদের দেখা দেখি। তো এই জন্যই কিন্তু বাঙালিকে তিনি কথায় কথায় আক্রমণ করেছেন, এবং তিনি বারবার বলেছেন যে বাঙালিদের দ্বারা প্রতিষ্ঠিত কংগ্রেসকে ফলো করে মুসলমানের লাভ হবে না। তাহলে এইখানে মুসলমানদেরকে তিনি আলাদা থাকতে বলেছেন, এবং তিনি বলেছেন যে কোনো পরাধীন জাতির এই যে এই নাম কি বলে পলিটিক্যাল পার্টি, সেটা কিন্তু তাদের, কারণ তার পিছনে গরু সুধীর মেঘদিকরে ভয় পায়, এরকমই 1857 সালে যে মুসলমান নেতৃত্ব হিন্দু মুসলমান সবাই বরণ করে নিয়েছে, তার ফলে কিন্তু ওই রাজবংশই মুসলমানদের যে সম্রাট বাহাদুর শাহকে কিন্তু নির্বাসনে দেওয়া হয়, তার অনেক ছেলেকে ফাঁসি দেওয়া হয়, এবং ইভেন ঢাকার যে বাহাদুর শাহ জাফর বাহাদুর শাহ পার্কেও কিন্তু অনেক এই এই যারা এই ঢাকার নবাব বংশ বা ছিল এই বা ওই যারা এই মুসলমান যারা বাদশার বংশ ছিল তাদেরকে কিন্তু বাহাদুর শাহ জাফর বলছে এই যে বাহাদুর শাহ পার্কেও কিন্তু ফাঁসি দেওয়া হয়েছিল। তো ফলে তিনি আবার ভয় পাচ্ছিলেন যে এই মুসলমানরা যদি আবার এই ব্রিটিশ বিরোধী হয়ে যায়, এই কংগ্রেসে যোগ দিয়ে, তাহলে কিন্তু মুসলমানদের পরে আবার একটা এই ব্রিটিশদের নেমে আসবে। এবং এই বক্তৃতাটা তিনি শেষ করেছেন এই কথা বলেই যে মুসলমানরা যেহেতু অনেক ভ্যালায়েন্ট, অনেক সাহসী, অনেক কারাজিয়াস, অনেক এই দুর্ধর্ষ, কাজে ব্রিটিশরা কিন্তু নজর রাখতেছে, মুসলমানদের উচিত হবে না কংগ্রেসে যোগ দেওয়া এবং ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলনে যোগ দেওয়া। কারণ তিনি অনেক দুর্দর্শী ছিলেন, তিনি বুঝতে পারছিলেন যে এই এদের রাজনৈতিক চেতনা গড়ে উঠলে এটা একসময় ব্রিটিশের বিরুদ্ধে যাবে, কারণ ব্রিটিশ সাথে একটা কলোনিয়াল পাওয়ার, তারা তো এই দেশটা শাসন করছে, শোষণ করছে। তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে তিনি বলতেছেন যে একটা এই যে ভারতবর্ষে মুসলমানদের যা কিছু নতুন শেখা সেটা ব্রিটিশদের দ্বারা, এটাও কিন্তু একটা ভুল ধারণা ছিল। এই কথাটা তিনি 1888 সালের যে বক্তৃতায় তিনি এই কথাগুলো বলেছেন, এবং তিনি বারবার বলেছেন যে যদি ব্রিটিশরা চলে যায় তখন কিন্তু হিন্দু মুসলমান আবার লড়াই শুরু হবে, এবং সেখানে হয়তো যোগ দিবে কারা, এই নাম কি বলে দুটো পরিণতি হতে পারে, যে যেহেতু মুসলমানরা লেখাপড়ায় কম সেই যে মুসলমানরা হারিয়ে যেতে পারে, আর যেহেতু তার মুসলমানদের সূর্য বেশি, সাহসী বেশি, এবং মুসলমানরা পাঠানরা যেহেতু আফগানিস্তান থেকে আইসা এই লড়াইতে যোগ দিবে, ফলে মুসলমানরা সামরিকভাবে জয়ী হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু বুদ্ধিভিত্তিকভাবে যে লেখাপড়া শিখে নিতে হবে, কারণ হিন্দুরা লেখাপড়া আগিয়ে গিয়েছে। যেমন মুসলমানদের পরবর্তীতে দেখা যায় যে পাঞ্জাবি মুসলমানরা অনেক লেখাপড়া শিখে, কিন্তু পাঞ্জাবি মুসলমানরা কিন্তু পাঞ্জাব কিন্তু ব্রিটিশের অধীনে আসছে 90 বছর পরে 1849 সালে, আর বাংলা ব্রিটিশের অধীনে আসছে 1757 সালে। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই 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 বাঙালি কিন্তু অনেক আগেই এই নাম কি বলে এই ইংলিশ শিখেছিল, সেটা এই ইংরেজি বিশ্বমানের যে সাহিত্য সেটা বাঙালি প্রথম এই ভারতবর্ষে শুরু করে, সেটা হলো গিয়া মাইকেল মধুসূদন দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কিন্তু পরবর্তীতে দেখবো যে মানে চমৎকার চমৎকার সব মুভিগুলা
পাঞ্জাবিরা বানাচ্ছে, ইয়াশরাজ ফিল্মস বানাচ্ছে, বাঙালি সেখানে পারতেছে না কেন? এই যে আমরা যে দিলবালে দুলহানিয়া লে যায়েঙ্গে বলি, আর মোহাব্বতেন মুভি বলি, আর এই থ্রি ইডিয়টস বলি, থ্রি ইডিয়টসের রাজকুমার হিরি কিন্তু সিন্ধি। মানে এই পাঞ্জাব সিন্ধি এই সেই সব এলাকার লোকেরা কেন এত চমৎকার চমৎকার? কারণ ওইখানে ইকবালের আবির্ভাব। উত্তর ভারত এতটাই ডেভেলপ হয়ে গেল পরবর্তীতে, তো পরবর্তীতে যোগ দিয়েও আগিয়ে গেল। তার কারণ ছিল যে তারা এই জার্মান সাহিত্যকে তারা এই আপন করে নিয়েছে। এই কারণ তারা তো স্বাধীন ছিল অনেক দিন। পাঞ্জাব বা সিন্ধু অনেক পরে ব্রিটিশের অধীনে আসছে, ফলে তাদের স্বাধীন স্বাধীন চেতনাটা অনেক বেশি সতেজ ছিল এবং বরকরার ছিল, বর্ধিষ্ণু ছিল। আর বাঙালি যেহেতু ব্রিটিশের অধীনে সবার আগে আসছে, ফলে বাঙালি, আর এর মধ্যে বাঙালি হিন্দু, আর হিন্দুর মধ্যে বা ব্রাহ্মণরা সবার আগে ব্রিটিশের এইগুলো শিখছে। যেমন তিনজনই কিন্তু ব্রাহ্মণ বংশের ছিলেন, মাইকেল মধুসূদন দত্ত বলি, আর এই রবীন্দ্রনাথ ঠাকুর, না এই যে নাম কি বলে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনজনই ব্রাহ্মণ। এবং এই ব্রাহ্মণরা কিন্তু ভিক্ষার গান গেয়েছে আর স্বাবলম্বনের গান গায়নি। যে এর ফলে আমরা দেখি যে এরা কিন্তু ব্রিটিশের অধীনতাকে মেনে নিয়েছিল। তো এই জিনিসটা কিন্তু যে স্বাধীন চেতা আমরা স্যার সৈয়দের মধ্যে দেখি, কিন্তু সেটা কিন্তু বঙ্কিমচন্দ্রের মধ্যে দেখা যায় না। বঙ্কিমচন্দ্রের যে বর্ণবাদ দেখা যায়, সেটা কিন্তু আবার স্যার সৈয়দ আহমেদের মধ্যে দেখা যায় না। তো কাজেই আর বঙ্কিমচন্দ্র কিন্তু স্যার সৈয়দ আহমেদের থেকে অনেক বেশি জ্ঞানী ছিলেন, কিন্তু পরবর্তীতে আমরা দেখব যে কারণ এই নিটসে লিখে কুলাতে পারছেন না, বঙ্কিমচন্দ্র সেগুলো পড়ে ফেলতেছেন। তো কিন্তু পরবর্তীতে ইকবাল আবার সব ব্রিটিশ দর্শন, ফ্রেঞ্চ দর্শন, জার্মান দর্শন সব শিখে টিখে একেবারে ওস্তাদ হয়ে বসলেন। এর ফলাফলটা হলো যে এই এই উত্তর ভারত, দক্ষিণ ভারতের এবং পাঞ্জাবিরা তো শ্রেষ্ঠতা অর্জন করলোই, পাকিস্তানে তো পাঞ্জাবিরা শ্রেষ্ঠতা অর্জন করলোই, ইভেন একজন পাঞ্জাবি ঋষি সুনাক ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হয়ে বসলেন। কাজেই বাঙালিকেও দেখা যাচ্ছে যে সে জার্মান ভাষা শিখতে হবে, যেটা পাঞ্জাবিরা শিখেছে। এবং আমাদের ওই এই নাম কি বলে, আত্মসমালোচনা করতে হবে যে বঙ্কিমের ফলে কিন্তু এই বঙ্কিমের এই লেখাগুলোর ফলে কিন্তু যেমন এই স্যার সৈয়দ উক্ত বক্তৃতায় বলতেছেন 1888 সালে যে বক্তৃতা, সেখানে কিন্তু বলতেছেন যে কংগ্রেসে কিন্তু বাঙালি মুসলমানকে পাওয়া যাচ্ছে না, এবং বাঙালি মুসলমান যদি এই বাঙালি হিন্দুদেরকে ঠেসে ধরে, তাহলে কিন্তু বাংলার মুসলমানরা যদি বাঙালি হিন্দুকে ঠেসে ধরে, তাহলে কিন্তু বাঙালি হিন্দুরা বিপদে পড়বে। কিন্তু পরবর্তীতে সেটাই হয়েছিল, বাংলার অধিকাংশ নিয়ে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হয়েছে। এবং পৃথিবীতে এখন বাঙালি মুসলমান যতখানি ছড়িয়ে ছিটিয়ে আছে, বিভিন্ন দেশে গেছে, বাঙালি হিন্দু সেটা পারেনি। তো আস্তে আস্তে বাঙালি মুসলমানরা কিন্তু এখন জার্মান দর্শন শিখছে, ইউটিউব ভিডিও দিচ্ছে, নিটসে, গেটে, কান্ট, শোপেনহাওয়ার এদের পরে বাঙালি মুসলমান প্রচুর প্রচুর ভিডিও বানাচ্ছে। বাঙালি মুসলমান এখন দেখা যাচ্ছে জিডিপিতেও বা বাঙালি হিন্দুর থেকে উপরে চলে গেছে। এই জিনিসগুলো বুঝতে হবে যে এই আহ, এর পিছনে কিন্তু এই বাঙালি হিন্দুর যে এই বর্ণবাদ, বাঙালি হিন্দুর যে মানে এই যেটাকে বলবো যে আহ, ধর্মান্ধতা, যেটা মানে বঙ্কিমচন্দ্র বা শরৎচন্দ্রের মধ্যে আমরা এক ধরনের ধর্মান্ধতা দেখি। তারা কিন্তু অনেক ক্ষেত্রেই বর্ণবাদকে প্রমোট করেছেন, কিন্তু হিন্দু ধর্মের অনেক জিনিস সংস্কার করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কিন্তু তাদের আরও সেই সংস্কারকে আগিয়ে নেওয়ার কথা ছিল, কিন্তু সেটা তারা পারেননি। যেটা পেরেছেন দক্ষিণ ভারত পেরেছেন। দক্ষিণ ভারত কিন্তু এই নাম কি বলে, যে এই যে বিজয় থালাপতি, সেখানে একজন খ্রিস্টান, সেখানে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। দক্ষিণ ভারতে নাম কি বলে 5জন এই মানে ফিল্ম ইন্ডাস্ট্রি এতই ডেভেলপ দক্ষিণ ভারত যে 5জন মুখ্যমন্ত্রী আসছে তামিলনাড়ুর এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে। কিন্তু বাংলায় সিনেমাতে তেমন কিছু হয় না, জনগণের প্রভাব নাই, বা বাংলাদেশে বা পশ্চিমবাংলায় একজনও প্রধানমন্ত্রী ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে আসেনি। তাহলে কাজে আমাদের এই জিনিসগুলো বুঝতে হবে যে এই নাম কি বলে, শুধু স্যার সৈয়দকে দোষ দিলে হবে না। স্যার সৈয়দ বঙ্কিমের এই বঙ্কিমের যে উপন্যাসগুলা, যে মুসলিম বিদ্বেষ, এর পরিপ্রেক্ষিতেই কিন্তু তিনি বাংলায় দুইটা জাতি আছে বলে তিনি মনে করেছিলেন। স্যার সৈয়দ আহমেদ খান যে একটা হলো মুসলমান আর একটা হলো বাঙালি, যেটা পরবর্তীতে আবার এই শরৎচন্দ্র এক খেলায় বলছেন যে আজকে বাঙালির সাথে মুসলমানের খেলা। কিন্তু স্যার সৈয়দ তো বাঙালি ছিলেন না, কিন্তু এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাঙালি, এবং এই বাঙালি, এই নাম কি বলে, আম, এই স্যার সৈয়দ বঙ্কিমচন্দ্র বাঙালি। কাজে মুসলমান মুসলিম বিদ্বেষী এসব লেখা বঙ্কিমচন্দ্রের উচিত হয়নি। এবং এর ফলে কাজে আমার কথাগুলি ভালো লাগে, মানে স্যার সৈয়দকে বোঝার চেষ্টা করবো আমরা। স্যার সৈয়দ কিন্তু একটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন, যে ইউনিভার্সিটি আজকে গোটা ভারতের অন্যতম শ্রেষ্ঠ ইউনিভার্সিটি, সেটার নাম হলো গিয়া আলিগড় ইউনিভার্সিটি। আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কাজেই আমরা স্যার সৈয়দকে বোঝার চেষ্টা করবো, ইকবালকে বোঝার চেষ্টা করবো। এই ইকবালের দ্বিজাতি তত্ত্বের সাথে স্যার সৈয়দের যে তথাকথিত দ্বিজাতি তত্ত্ব, তার কোথায় পার্থক্য, সেগুলো বোঝার চেষ্টা করব। আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।